দিচ্ছিল। আবিরের মারপিটের ঘটনায় পুরো ক্যাম্পাসের শোরগোল। স্নেহ সেলারা অভিযোগ করেছে আকি ভয় পেয়েছে আর আবিরের নাম বড় করে বলা হয়েছে। আবিরের বন্ধুরা জানে সত্যি। যাই হোক, এখন প্রধান কাজ হলো আবিরের যেন কোনো শাস্তি না হয়। রোহিত এবং নাদিম ভিসি অফিসে গিয়ে অনুরোধ জানায়, স্যার, আবির ঘটনা নিয়ে পুরোপুরি দোষী নয়। সে শুধু বন্ধুদের রক্ষা করেছে। আমরা দয়া করে চাই তাকে কোনো শাস্তি দেবেন না। ভিসি প্রথমে একটু কড়াসরে বলেন, কিন্তু অভিযোগ এসেছে, মারপিট হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হবে। নাদিম স্থিরভাবে বলল, স্যার, আবিরের নৈতিকতা আর চরিত্র ভালো। এমন ঘটনা তার স্বাভাবিক আচরণ নয়। আসলে এটি উদ্ভূত হয়েছে পরিস্থিতির জন্য। আমরা চাই তদন্তের পর সিদ্ধান্ত নিন। ভিসি কিছুক্ষণ চুপ ছিলেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে, আমি পরিস্থিতি বিবেচনা করব। আবিরকে শাস্তি দেব না, তবে সতর্ক করা হলো ভবিষ্যতে এমন কিছু হবে না তা নিশ্চিত করতে হবে। রোহিত এবং নাদিম একে অপরের দিকে তাকিয়ে খুশিতে হেসে ফেল। ভালো, সে নিরাপদ। অন্যদিকে আবির সে নিজেই জানতে পারল ভিসি তাকে শাস্তি দিচ্ছেন না। তারপরও তার মন খুশি নয়, কারণ সে জানে আকি তার নাম ভিসির কাছে বলেছে। আজ সকাল থেকে আবির চুপচাপ বসে আছে। বন্ধুদের চেষ্টা, হাসি, গল্প, খেলা সব ব্যর্থ হচ্ছে। রোহিত কিছু রসিকতা করে। আবির, দেখছোস নতুন মিম? লাভ দে। আবির শুধু মাথা নাড়ল, কোনো প্রতিক্রিয়া নেই। নাদিম চেয়ার ঘুরিয়ে আবিরের দিকে তাকালো। দোস্ত, কি হয়েছে? আমরা তো জানি তুমি রাগের মধ্যে নেই। বন্ধু হিসেবে আমরা চাই তোমার মুখে হাসি দেখব। আবির শুধু নিঃশ্বাস ফেল। হাসি? কেমন হাসি? আখি এটা কিভাবে করতে পারলো আমার সাথে? তার বিশ্বাস আমি হারিয়েছি। রোহিত অবাক হয়ে বলল, কিন্তু সে তো তোর জন্য সে সিনিয়রদের বিরক্ত সহ্য করছিল। সে জানতো তুই শুধু ওকে রক্ষা করছস। আবির চুপ। সে জানে যে মানুষকে সে বাঁচাতে গিয়েছিল সেই মানুষটি আজ তাকে দোষী বানিয়েছে। মনে হচ্ছে সব কিছু উল্টো হয়েছে। দুজন বন্ধু আরও কাছে এসে বলল, দোস্ত, আমরা জানি এটা কঠিন, তবে সময় দিয়ে সব ঠিক হয়ে যাবে। এতক্ষণ মন খারাপ করলে কোনো লাভ নেই। আবির শুধু জানালা থেকে বাইরের দিকে তাকিয়ে রইল। পাখিরা উড়ছে, গাছে পাতা দুলছে, কিন্তু তার মনে এক অদ্ভুত শূন্যতা। চারপাশে সবাই যতই চেষ্টা করুক, আবিরের মনমরা ভাব ঠিক হচ্ছে না। রাতে আবির একা বসে নিজের ঘরে বারবার আখির কথা মনে হচ্ছে। আমি চাই না তুমি আমাকে ফলো করো। আবিরের বুক ভরে যায়। কেনই বা এই মানুষটা এত সহজে তাকে ভুল বুঝলো? কেনই বা তার সত্যিকারের উদ্দেশ্য বুঝতে পারল না? বন্ধুরা যতই চেষ্টা করুক, হাসি, গল্প, মজা সব কিছুই যেন তার ভেতরে শূন্যতাকে ভরাতে পারছে না। আজ আবির প্রথমবার সত্যি বুঝলো, কখনো কখনো মানুষের কাছ থেকে সহানুভূতি বা সাহায্য পেত মন তখন একদম খালি থাকে। এবং সে জানে এই শূন্যতা কাটাতে একমাত্র উপায় আকির সঙ্গে আবার কথা বলা। কিন্তু সেটা এখনই সম্ভব নয়, কারণ আকি আজও তার কাছে নেই এবং ভুল বোঝাবুঝির দেওয়াল দিনের পর দিন আরও ঘন হচ্ছে। আবিরের মনমরা দিনগুলোতে তার বন্ধুরা রোহিত, নাদিম এবং বান্ধবীরা একজোট হয়ে ঠিক করলো আবিরকে বাড়ি পাঠাতে হবে কিছুক্ষণ হলো মন ভালো করার জন্য। দোস্ত, তুই অনেক টেনশন নিচ্ছিস। আসি, রাজশাহী চলে যাই। বাড়ি কিছুদিন থাকবি, মা বাবা দেখবি, মন ঠিক হয়ে যাবে। আবির প্রথমে হেসে উঠল। মনে হলো ওরা কি সত্যি তার কথা বোঝে। কিন্তু কিছুক্ষণের জন্য মন খারাপের ভার কমাতে সে রাজি হলো। ঠিক আছে, চলি, কিছুদিন রাজশাহী থাকবো। রাতে আবির তার মাকে ফোন করলো। মা, আমি বাড়ি আসছি। ফোনের ওপারে মায়ের কণ্ঠে বিস্ময় আর আনন্দের মিশ্রণ। কি সত্যি বাবা? বাবা, দেরি করবি না, আমরা অনেক দিন তোর মুখ দেখিনি। বাবা শুনে চিৎকার করে উঠলেন। আবির, তুই হাসছিস বাবা? চলে আয় বাবা, আমরা অনেক দিন তোর জন্য অপেক্ষা করেছি। আবির মৃদু হাসলো। ফোনে তাদের উত্তেজনা শুনে তার ভেতরে কষ্টের পাশাপাশি এক ধরনের তৃপ্তি জেগে উঠল। অনেকদিন পর তারা তার সঙ্গে বসে কথা বলেনি, আনন্দ ভাগাভাগি করে নেয়নি। আজ যে ক্ষতটি পূরণের সুযোগ। পরের সকালেই আবির রওনা দেয় ট্রেনে। স্টেশনটায় ভিড় হলো তার চোখে। আশপাশে সব কিছু খুঁজছে। মনে হচ্ছে প্রতিটি গাড়ি, প্রতিটি মানুষের ভিড় যেন তার অপেক্ষার গল্প বলছে। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে মনে মনে ভাবল,
শুধু বাড়ি পৌঁছাতে চাই, মা বাবার সঙ্গে কিছু সময় কাটাতে চাই, মনটা হয়তো শান্ত হবে। ট্রেন ধীরে ধীরে চলতে থাকে। আবিরের মাথায় চলে কতদিন হলো সে এমন দীর্ঘ ট্রিপের কথা ভাবিনি। কলেজ, বিশ্ববিদ্যালয়, আঁখি সব কিছু তার মনকে বোঝা দেয়, কিন্তু আজ সব কিছু পেছনে রেখে সে শুধুই বাড়ি ভাবছে। সঙ্গে রোহিত ফোনে বারবার মেসেজ পাঠাচ্ছে। আবি শুধু ফোনে হাত থেকে হেসে ফেল। আজকে দিনটা হয়তো তার মন একটু হালকা করে দিচ্ছে। রাতে ট্রেনে বসে আবি জানালা দিয়ে বাইরে তাকায়। বাতাসে হালকা ঠান্ডা, আকাশটা ধূসর। তার মনে পড়ে মা বাবার হাসি, ছোটবেলার গল্প। হ্যাঁ, এই অভিজ্ঞতাই আবিরকে আবার শক্তি দেবে। কিছুক্ষণ হলো ভালোবাসার কাছে ফিরে গেলে মন ঠিক হয়ে যায়। রাত যত গড়াচ্ছে, ট্রেনের শব্দ যেন আবিরের মনকে একটু শান্ত করছে। সে ভাবছে রাজশাহীতে পৌঁছালে মা বাবার মুখের হাসি দেখে সব চাপ, সব দুশ্চিন্তা কেটে যাবে। বন্ধুরা চেষ্টা করলো, হয়তো তার চাওয়া শান্তি এখানেই। ট্রেন ধীরে ধীরে স্টেশনে ঢুকছে। আবির কপালে হাত দিয়ে বাইরে তাকায়। শুধু আজকের দিনটা শান্তি চাই, শুধু মা বাবার সঙ্গে কিছু সময়। পরের দিন নতুন শুরু। রাজশাহীর পথ তার নিজের শহর, পরিবারের কাছে ফিরে আসার অনুভূতি। সব কিছু মিলিয়ে আবিরের মনে প্রথমবারের মতো এক ধরনের আশা জাগে। মনে হচ্ছে হয়তো এটাই তার জন্য প্রয়োজনীয়, ভালোবাসা, শান্তি আর নিজের মানসিক শক্তি ফিরে পাওয়া। আজকের রাত এবং ট্রিপটি আবিরকে শুধু শিথিল করবে না, বরং তাকে নতুনভাবে শক্তি দেবে। কারণ জীবনে ছোট্ট মুহূর্তগুলোর মাঝে বড় শক্তি লুকিয়ে থাকে। এভাবেই আবির রাজশাহী যাত্রা শুরু হলো। বন্ধুরা, অভিমান, আঁখির দূরত্ব সব কিছুকে সাময়িকভাবে পেছনে ফেলে এখন শুধু পরিবার এবং নিজেকে খুঁজে পাওয়ার মুহূর্ত। ট্রেন ধীরে ধীরে রাজশাহীর স্টেশনে ঢুকলো। আবিরের চোখে প্রথম আলোটা পড়তেই মনে হলো অচেনা নয়, পরিচিত শহর। স্টেশনটা ভিড়ও যেন শান্ত। তার মনে এক অদ্ভুত উত্তেজনা, আশার সঙ্গে ছোট্ট উৎকণ্ঠা। সে হাত দিয়ে ব্যাগ ধরে দাঁড়িয়ে থাকে। স্টেশন থেকে বের হয়ে আবির রিকশায় উঠে পড়ল। রিকশাওয়ালার চাকার শব্দে যেন তার মনে আনন্দের ধ্বনি বাজতে শুরু করলো। পথে শহরের পরিচিত রাস্তা, দোকান, গাছ সব কিছু যেন তার ছোটবেলার স্মৃতির সঙ্গে মিশে গেছে। মনে হচ্ছিল যতদিনই চলুক, এই পথের শেষে সব স্বপ্ন আর ভালোবাসা তাকে ফিরে পাবার জন্য অপেক্ষা করছে। বাড়ির কাছে পৌঁছানোর সময় আবিরের মন তীব্রভাবে উত্তেজিত। তার ছোট বোন জানলেই ঘরের দরজা খুলে দাঁড়াবে, মা বাবা অপেক্ষায় থাকবে। কিন্তু আবির এখনও রিকশায় বসে মনে মনে ভাবছিল, কিভাবে সব কিছু দেখব, সবাইকে কাছে পাবো। রিকশা থামলো, দরজা খুললো। আবি ধীরে ধীরে নামলো। গেটটা খুলে ধাপে ধাপে বাড়ির দিকে এগোতে লাগলো। তখনই সে লক্ষ্য করলো তার বাবা মা, ছোট বোন সবাই গেটের দিকে ছুটে আসছে। মা প্রথমে চুপচাপ দাঁড়িয়ে আবিকে দেখলো। চোখের কোণে পানি জমে গেল। তারপর আচমকে ছুটে এসে আবিকে শক্ত করে আঁকড়ে নিল। আবির, আমার ছেলে, তুই ঠিক আছিস বাবা? কতদিন হয়েছে তোর মুখটা দেখিনি। মায়ের কণ্ঠ কাঁপছে। আবিরেরও চোখ ভিজে গেল। সে অনেকদিন পরিবারকে দেখেনি। বিশ্ববিদ্যালয় বন্ধু, আঁখি সব দুশ্চিন্তা ভেঙে ফেলে এখন শুধু পরিবার আর ভালোবাসা। বাবা আবিরকে পিছন থেকে ঘেঁষে বললেন, বাবা, তুই এসে গেছিস। আমরা তোর জন্য কতদিন অপেক্ষা করেছি জানিস? ছোট বোনের চোখেও আনন্দ আর বিস্ময়ের মিশ্রণ। সে ছোট্ট গলায় চিৎকার করে বলল, ভাইয়া, তুমি আসছো? আবি তাদের মধ্যে ঢুকে পড়ল। প্রথমে মা বাবার বাহুতে, মায়ের চোখের পানি, বাবার খুশি, হেসে ওঠা, ছোট বোনের চিৎকার সব মিলিয়ে আবিরের মনকে এক অদ্ভুত শান্তি দিল। মা আবিরকে একটু আঁকড়ে ধরে বলল, আমার ছেলে, কতদিন তোকে দেখতে পাইনি। তুই তো অনেক শুকিয়ে গেছিস, নিজের যত্ন তো নিতে পারিস। এবার কয়েকদিন থাকবি তো, নাকি কালকেই আবার চলে যাবি? আবির হেসে বলল, মা, আমি আছি, আর কিছুদিন থাকবো, তোমাদের সঙ্গে কিছু সময় কাটাবো। বাড়ির ভিতরে ঢুকে আবির ধীরে ধীরে তার ঘরে যায়। ছোট বোন তার পছন্দের খাবার নিয়ে ছুটে আসে। বাবা তার সাথে গল্প করতে বসে। মা তার মাথায় হাত রেখে বলছে, বাবা, সব ঠিক আছে তো? কেউ তোমাকে কষ্ট দিচ্ছে না তো? আবির হালকা হাসি দিয়ে বলল, সব ঠিক আছে মা, এখন শুধু বাড়িতে থাকতে চাই, আপনাদের সঙ্গে সময় কাটাতে চাই। রাত্রি গিয়ে ঘরে একান্তে বসে আবির বুঝলো এই ছোট্ট মুহূর্তগুলো
পরিবারকে কাছ থেকে পাওয়া হাসি কান্না আলিঙ্গন সব কিছুই তার জন্য সবচেয়ে বড় শান্তি। এ রাত আবিরের জন্য শুধুই পরিবার আর ভালোবাসার রাত। এখন তার মনমরা দিনগুলো কিছুটা দূর। আখির ভুল বোঝাবুঝি, বিশ্ববিদ্যালয়ের চাপ সবকিছু এখন একটু পিছনে। এখানে এই বাড়ির চারপাশে সে আবার শিখতে শুরু করলো। ভালোবাসা শুধু রক্তের সম্পর্কের মধ্যেই এত শক্তিশালী হতে পারে। আজকের রাত আবির জানে জীবনের এক নতুন অধ্যায় শুরু। রাজশাহীর বাড়িতে আবির পৌঁছানোর পর প্রথম দিনটি যেন এক স্বপ্নের মতো কাটলো। সকাল থেকে মায়ের আন্তরিক স্নেহ, বাবার গৌরবময়ী দৃষ্টি আবিরকে শক্তি দিচ্ছিল। মায়ের চোখে আনন্দ, বাবার গলায় গর্ব আর ছোট বোনের হাসি, সব মিলিয়ে আবিরের মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। সকালে উঠেই মা রান্নাঘরে ব্যস্ত হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে আবির দেখলো মা তার জন্যই নাস্তা তৈরি করেছেন। মায়ের হাতে তৈরি খিচুড়ি, ডিমের ভাজা, মিষ্টি, লাচ্চা সব কিছুই যেন আবিরের জন্য। মা আবিরকে ডাকলো। আবির, ঠিক আছিস তো? আবির হাসি দিয়ে বলল, মা, সব ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। মা অচেনা খুশিতে বলল, বাবা, আজকে তোমার মুখটা দেখতে পেয়ে মা অনেক খুশি। এরপর মা নিজেই একে একে খাবার তুলে দিল। খাবার খাওয়ালো, খেয়ে বলল, এই দেখ, তুই খাচ্ছিস তো? বাড়িতে থাকলে মা নিজের হাতে খাইয়েই দিবে। আবির মৃদু হাসলো। ছোট বোনও পাশে বসে বসে নিজের ছোট্ট চুম্বন দিয়ে আবিরকে খুশি করতে লাগলো। ভাইয়া তাড়াতাড়ি খাও, আমি তোমার সাথে ঘুরতে যাব। ছোট বোনের কণ্ঠে কৌতূহল আর আনন্দ মিশে ছিল। খাওয়ার পর আবির ছোট বোনকে সঙ্গে নিয়ে বাইরে ঘুরতে বের হলো। রাজশাহীর শহরের রাস্তা, পরিচিত গলিপথ, ছোট্ট দোকান সবকিছু যেন পুরনো স্মৃতির বই খুলে দিচ্ছে। ছোট বোন হেসে হেসে বলে, ভাইয়া দেখো, এখানকার নতুন খেলনার দোকান, আমরা যাব। আবির তাকে হাত ধরে নিয়ে গেল। দুজন দোকানের ভিতর ঢুকলো, খেলনা দেখলো, মজা করলো। ছোট বোনের চোখে আনন্দ, হাসি সব মিলে আবিরের মন আনন্দে ভরে উঠল। তার ভেতরে সেই চাপ আর দুশ্চিন্তা কিছুটা কমলো। এরপর তারা নদীর পাড়ে গেল। নদীর ধারে বসে আবির ছোট বোনকে গল্প বলল। বোন আমার, জানিস তোর বড় হওয়ার সময় আমি কত কিছু শিখেছি। বন্ধুদের সঙ্গে মজা করাই ছিল বড় শিক্ষা, আর তুই আমার সঙ্গে আছিস, সেটাই বড় আনন্দ। ছোট বোন মাথা কাত করে হাসলো। ভাইয়া, আমি সব সময় তোমার পাশে আছি, তুমি ভালো থাকো, সেটা আমার সবচেয়ে বড় আনন্দ। দুজন ঘন্টা পর ঘরে ফিরে এলো। আবিরের বাবা দিনভর অফিসে ছিলেন, বড় ব্যবসায়ীর দায়িত্বে। কিন্তু সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে এসে পরিবারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। বাড়ি ফিরে বাবা আবিরকে বসতে বললেন, বাবা দেখ, আমি আজকে অফিসের কাজ শেষে এখানে আসলাম, তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করব। আবির হাসি দিয়ে বলল, বাবা, আপনার সঙ্গে গল্প করার সময় তো সবচেয়ে আনন্দের। রাতের আড্ডায় বাবা আবিরকে জীবনের শিক্ষা দিচ্ছিলেন। ব্যবসার গল্প, জীবন মানসিকতা, সম্পর্কের গুরুত্ব সবকিছু মিলেমিশে আবিরের মনকে নতুন দিক দেখাচ্ছিল। বাবা, জীবনে বাধা আসবেই, তবে হাল ছাড়লে কিচ্ছু হবে না। সাহসিকতা, ধৈর্য আর পরিবারের সঙ্গে সময়, এগুলো সব বাধা কাটিয়ে দিতে সাহায্য করে। আবির মন দিয়ে শুনছিল। বাবা তার কণ্ঠে যে গম্ভীরতা, অভিজ্ঞতা এবং ভালোবাসা সবকিছুই তার অন্তরকে স্পর্শ করছিল। আজকের রাতটা যেন আবিরের জন্য এক নতুন শিক্ষা, এক শান্তি আর এক আত্মবিশ্বাসের মুহূর্ত। বাবার সঙ্গে আড্ডা শেষে আবির নিজের ঘরে ফিরে আসলো। ঘরে মৃদু আলো, বাইরের মৃদু হালকা বাতাস। সে জানালার কাছে বসে রাজশাহী রাতের আকাশের দিকে তাকালো। মনে হলো আজকে দিনটা শান্ত, সুন্দর পরিবারে ভরা। কিন্তু যখন রাতের নীরবতা ঘরে ভরে, তখন তার ভেতরে এক কাঁপন। আবিরের মনে চলে এলো আখির কথা। আখি যে তাকে দূরে ঠেলে দিয়েছে, যে তাকে ভুল বুঝেছে। আজও আবিরের মন ঠিক হতে পারল না। বাবা মেয়ের ভালোবাসা, ছোট বোনের আনন্দ সবকিছুই তাকে শক্তি দিচ্ছিল। কিন্তু আখির অভিমান, তার চোখের দৃষ্টি, তার কথার শব্দ সবই যেন আবিরের অন্তরে গেঁথে গেছে। নিশ্চুপ ঘরে বসে আবির ভাবল, আমি এখানে শান্তি পেলাম, পরিবার আমাকে ভালোবাসছে, তবু আখি ও এখনো আমার মনে আছে। রাতের বাতাস জানালার দিকে ছুঁয়ে গেল। আবির জানল যতই আনন্দে দিন কাটুক,
আখির স্মৃতি, তার ভুল বোঝাবুঝি আর সম্পর্কের দূরত্ব সবই নিঃশব্দে তার হৃদয় উপস্থিত। ঘুমাতে যাওয়ার আগে আবি ছোট বোনের দিকে তাকিয়ে হেসে বলল, বনু, আজ আমরা অনেক আনন্দ করেছি, ধন্যবাদ। ছোট বোন মাথা কাত করে বলল, ভাইয়া তুমি সব সময় খুশি থাকো, আমি চাই তুমি সব সময় সমস্যার বাইরে থাকো। আবি জানলো এই শান্তি, এই পরিবারের ভালোবাসা কিছুটা হলেও আখির অভিমান বিশ্ববিদ্যালয়ের চাপ দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু রাতে যখন ঘরে একা থাকে তখন আখির কথা মনে পড়ে। ঘরে আলো নিভে গেছে, বাইরের বাতাস হালকা। আবি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করতে থাকে, আমাকে কি একদিন আখি বুঝতে পারবে? ও কি আবার আমার বন্ধু হয়ে ফিরবে? এই রাত এই ঘুমের আগ মুহূর্তে আবির মনে এক অদ্ভুত আশা, এক ব্যথা আর এক প্রশান্তি, সব মিলেমিশে তৈরি করলো এক গভীর অনুভূতি, আগামী দিনের জন্য নতুন শক্তি। কিন্তু আজও আখি সেই দূরত্ব এবং তার হৃদয়ের মিশ্র অনুভূতি সবই অব্যাহত। এভাবেই আবিরের রাজশাহীর জীবন শুরু হলো। দিনগুলো ভালো কাটছে, পরিবার তাকে খুশি করছে, কিন্তু রাত হলেই আখির স্মৃতি, ভুল বোঝাবুঝি এবং তার অনিশ্চয়তা সব মিলেমিশে এক অদৃশ্য ছায়ার মতো ঘিরে ধরল। বিশ্ববিদ্যালয়ের সকালটা আজ অদ্ভুত রকম চুপচাপ লাগছে আখির কাছে। আকাশ পরিষ্কার, রোদ মোলায়েম, বাতাস হালকা, সব কিছু ঠিকই আছে, কিন্তু তার মনে কেন যেন অস্থিরতা, কেমন যেন খালি খালি লাগে। ক্লাসে বসে থাকা অবস্থায়ও মন হচ্ছে কিছু একটা অনুপস্থিত। হঠাৎ মনে পড়ল অনুপস্থিত শুধু একটা জিনিস নয়, একজন মানুষ, আবির। আকি মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সেদিনের ঘটনা বারবার মনে ভেসে উঠছে। ডিসি অফিসের ছোট্ট ঘরটা, তার কাঁপা কাঁপা গলা আর সেই অদ্ভুত ভুল সিদ্ধান্ত যেটা সে কখনোই নিতে চায়নি, কিন্তু মুহূর্তের আবেগে নিয়ে ফেলেছে। মারামারি শুরু করেছে আবির। আমি কেন বললাম, কেন কেন এই কথাটা মনে পড়তে আখির বুকটা হাহাকার করে উঠল। তার মনে হচ্ছে সেদিন তার জন্য জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। অনেকদিন ধরে আবিরের দেখা নেই। প্রথম দিন ভেবেছিল আবির হয়তো এদিক ওদিক থাকবে। দ্বিতীয় দিন মনে হলো হয়তো ক্লাস মিস করেছে। তৃতীয় দিন এসে বুঝলাম আবি নেই, সত্যি নেই, সে আসেই না। চতুর্থ দিনে আখি আনমনে ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। ছাত্ররা আসে যায়, কিন্তু আবি কোথাও নেই। তার বন্ধুত্বের দিকে তাকিয়ে থাকে আখি, কিন্তু তারা কেউই যেন আগের মতো নেই। তার চোখ পড়তেই তারা অন্যদিকে তাকিয়ে চলে যায়। হয়তো তারা আখিকে দোষী ভাবছে। আখি আরও ভেতরে ভেঙে পড়ে। পঞ্চম দিনে আখি লাইব্রেরির জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে সেই বেঞ্চটার দিকে যেখানে একদিন আবির বসেছিল। সে হাসছিল। আখি হাসি মুছে যাওয়ার আগেই বলেছিল, তুমি খুব শান্ত ছেলে। রাতে ঘুম নেই। ঘটনার পরের প্রথম রাতেই আখি ঘুমোতে পারেনি। সারা রাত শুধু আবিরের মুখ ভাসছিল। আবির তুমি কেন লাগতে গেলে ওদের সাথে? তুমি কেন আমাকে বাঁচাতে এলে? আমি কেন তোমাকে দোষী বললাম? ভুল বোঝাবুঝির জট পাকিয়ে গেছে, আর আখির মন এখন সেই জট খুলতে খুলতে আরও আটকে যাচ্ছে। সে বিছানায় শুই, কিন্তু চোখ বন্ধ করলে আবিরের আহত মুখটা ভেসে ওঠে। ফাটা ঠোঁট, কাটা হাত, আর সেই দৃষ্টি যেখানে ছিল রাগ নাই, অভিমান। আর সেই অভিমানটা আখিকে যেন ছিঁড়ে ফেলছে ভেতর থেকে। দ্বিতীয় রাতেও একই অবস্থা। তৃতীয় রাতেও ঘুম আসেনি। একসময় আখি ভয় পেতে শুরু করলো। আবির আমাকে ক্ষমা করবে তো, নাকি সে আমাকে চিরদিনের জন্য দূরে সরিয়ে ফেলবে? একদিন সাহস করে সাদিয়ার কাছে জানতে চাইল। আবির কি আসে না ইউনিভার্সিটিতে? সাদিয়া হালকা অবাক দৃষ্টিতে তাকালো। তুমি জানো? আখির গলা শুকিয়ে গেল। কি জানার কথা? সাদিয়া একটু দ্বিধা করে বলল, আবির রাজশাহী চলে গেছে ওর বাড়িতে। একটু মানসিকভাবে খারাপ অবস্থায় ছিল। ঠিক ওই মুহূর্তে যেন আখির শরীর থেকে রক্ত সরে গেল। বাড়ি রাজশাহী? হ্যাঁ, ওর বন্ধুরা বলেছে যে কিছুদিন সেখানেই থাকবে। আখির চোখ ভিজে উঠল। সে চুপচাপ সাদিয়ার কাছ থেকে সরে গেল। কোথাও বসার জায়গা পেল না, তাই বিশ্ববিদ্যালয়ের পেছনে একটা ফাঁকা সিঁড়িতে বসে পড়ল। কেন যেন মনে হলো পৃথিবীর সব শব্দ আজ তাকে ব্যঙ্গ করছে। তুমি তো বলেছিলে আবির দোষী, তুমি তো তার জীবন নষ্ট করার উপক্রম করেছিলে।
আকি দুহাত দিয়ে মুখ ঢেকে দীর্ঘশ্বাস পেল। আমি চাইনি, সত্যিই চাইনি। আবির, তুমি কেন চলে গেলে? আকি প্রথম যখন আবিকে চিনেছিল তখন সে শুধু মনে করেছিল এই ছেলেটা আলাদা, শান্ত, নম্র, সহজ। তারপর ধীরে ধীরে সে সহজ মানুষটাকে চিনতে চিনতে তার মনে এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। কিন্তু তা ছিল শুধু প্রেম এবং বরং এক রকম আপন অনুভূতি, যেন আবির তাকে সম্মান করে, বুঝতে পারে। কিন্তু তখনই ভুল সিদ্ধান্ত, একটা দোষী শব্দ পুরো সম্পর্কে জট পাকিয়ে দিল। এখন আখির মনে হয় আবির আমায় ঘৃণা করছে, নিশ্চয় আমায় বিশ্বাসঘাতক ভাবছে। আর সেই চিন্তা তাকে ছিন্ন ভিন্ন করছে। প্রতিদিন আঁকি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় হাঁটে, শুধু এই আশায় হয়তো কোনো এক কোণে আবিরকে দেখবে। একটা ক্ষুদ্র আশাও তার মনে ছিল, হয়তো আজ আসবে। কিন্তু প্রতিদিনই সে হতাশ হয়ে ফিরে যায়। বিশ্ববিদ্যালয়ে বড় বড় গাছের ছায়ের নিচে দাঁড়িয়ে আঁকি প্রায় চোখে জল মুছে। আবির, আমি ভুল করেছি, বিশ্বাস করো, আমি তোমাকে আঘাত দিতে চাইনি। তার মনে হয় যদি সময় ফিরে যেতে পারত, যদি ভিসি রুমে দাঁড়িয়ে সেই ভুল বাক্যটার বদলে সত্যিটা বলতো। কিন্তু আবির আমাকে রক্ষা করতে এসেছিল। এখন সে যাই ভাবতে চেষ্টা করে তার থেকে বেরিয়ে আসে কেবল একটা অনুভূতি, অনুশোচনা। আগে কখনো আঁকি ভাবিনি যে আবির তার মনে জায়গা করে নিয়েছে। সে নিজেও বুঝতে পারেনি কতটা গুরুত্ব দেয় তাকে। কিন্তু এখন যে ব্যথা, যে শূন্যতা, যে অস্থিরতা, তা বলে দিচ্ছে আবির তার জীবনের একটা গভীর অংশ হয়ে গেছে। কেউ না বলেও আঁকি এখন জানে আবিরকে হারানোর ভয় তার মধ্যে জন্ম নিয়েছে, আর এই ভয় তাকে নিদ্রাহীন, দিশাহীন করে দিচ্ছে। এক বিকেলে আঁকি সিদ্ধান্ত নিল যত তাড়াতাড়ি সম্ভব আবির ফিরবে কিনা তা বন্ধুদের কাছ থেকে জানতে হবে। সে নাদিমের কাছে গিয়ে দাঁড়ালো। নাদিম, আবির কবে ফিরবে? নাদিম একটু কষ্ট নিয়ে বলল, জানি না আপু, ও ভেঙে পড়েছে। এই মুহূর্তে তো ওকে কেউ ফিরতে বাধ্য করতে পারবে না। আখির চোখ আবার জলে ভিজে গেল। আমি খুব খারাপ করেছি ওর সাথে, তাই না নাদিম? নাদিম দীর্ঘশ্বাস ফেল। আমরা সবাই চাই তোমরা দুজন আবার কথা বলো, কিন্তু ওর অভিমান এবার সত্যিই গভীর। আখি চুপচাপ নিচে তাকালো। আমি ওকে দেখলেই বলতে চাই আমি দোষী, আমি ভুল করেছি, ক্ষমা করো। প্রাণহীন ক্লাস, অদ্ভুত চুপচাপ লাঞ্চ, লাইব্রেরি, নীরব করিডোর, ডিপার্টমেন্টের বারান্দা, সব কিছুতেই আজ আবিরের অনুপস্থিতি যেন আখিকে শ্বাসরুদ্ধ করে তোলে। সে খেতে পারে না, হাসতে পারে না, রাতে ঘুমোতে পারে না, এমনকি পড়াশোনায় মন বসে না, শুধু মনে হয় আবিরকে দেখতে চাই, একবার শুধু বলবো আমি দুঃখিত। কিন্তু সে জানে না আবির শুনতে চাইবে কি না। রাত গভীর, আকি হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদ আছে, তারাও আছে, কিন্তু তার ভেতরে অন্ধকার আরো ঘন। তার মনে শুধু একটা কথা বারবার ঘুরছে, যদি আবির আর কখনো ফিরে না আসে। এই চিন্তাটাই তাকে পাগল করে দিচ্ছে। তারপর ধীরে ধীরে অশ্রু গড়িয়ে পড়ল। আবির, তুমি ফিরে এসো প্লিজ। অনুশোচনা তাকে গ্রাস করছে। আর এসবের মাঝে সে বুঝে গেছে আবির শুধু একজন জুনিয়র ছিল না, সে ছিল এমন একজন মানুষ যার কাছে আকি আজ নিজের ভুল শোধরানোর সুযোগটাই আর পাচ্ছে না। আকি যেন সেই ঘটনার পর থেকে আর আগের মতো নেই। ইউনিভার্সিটি যেন হঠাৎই তার কাছে রঙহীন হয়ে গেছে। প্রতিদিন সকালে রুম থেকে বেরিয়ে ক্যাম্পাসে যাওয়ার সময় সে ভাবত আজ হয়তো আবিরকে কোথাও দেখবে, হয়তো লাইব্রেরির দরজায়, হয়তো পথের ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছে। কিন্তু প্রতিদিনই প্রত্যাশার বদলে হতাশা তাকে আঘাত করে। সেদিন যেদিন সে ভিসির সামনে আবিরের নাম বলেছিল, সেই মুহূর্তটা যেন বারবার ফিরে এসে আখিকে বিদ্ধ করে। সে জানে আবির সত্যি কোনো ভুল করেনি, বরং তার জন্যই ঝামেলায় জড়িয়েছিল। কিন্তু তবু সে ভয়ে না, ঠিক ভয়ে নয়, অসচেতনভাবে আবিরের নামটা বলে ফেলেছিল। তারপর থেকে রাতে ঘুমানোর প্রতিবারই মনে হয় আবিরের সেই কষ্ট ভরা চোখ দুটো তাকিয়ে আছে তার দিকে। সে চোখের ভাষায় যেন বলছে তুমিও। একের পর এক দিন কেটে যায়। ক্যাম্পাসে আখির হাসির ছটা যেন নেই বললেই চলে। ক্লাসে বসে থাকলেও মনোযোগ থাকে না, বইয়ের পাতায় চোখ রাখলেও আবিরের মুখটা যেন ভেসে ওঠে। বন্ধুরা প্রথম দিকে কয়েকবার জিজ্ঞেস করেছিল, কি হয়েছে আখি, তুই ঠিক আছিস? কিন্তু আখি শুধু হাসার চেষ্টা করে বলেছে, কিছু না রে, ভালো আছি। ভালো আছে, কিন্তু সে কি সত্যি ভালো আছে? না, আখি বুঝতে পারে সে নিজের ভেতরে আর লুকাতে পারছে না। যত দিন যায় তত বেশি টের পায় আবির তাকে এড়িয়ে যাচ্ছে।
কিন্তু এটা কি সত্যি এড়িয়ে যাওয়া, নাকি আবির আসলে নেই? সে এও ভাবতে শুরু করে, যদি আবির তার উপর এতটাই অভিমান করে যে দেখা করতেও চায় না। একদিন সকালে আখি ক্লাসে ঢোকার সময় লক্ষ্য করে আবিরের 3-4 জন ঘনিষ্ঠ বন্ধু ও বান্ধবী কথা বলছে নিজেদের মধ্যে। তাদের মুখে যেন দুঃখের ছাপ। দূর থেকে দেখি আখির বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো, কিন্তু কিছুই বলল না। আখি জানে আবির বাড়িতে গেছে, কিন্তু শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলো, আবির কোথায়? সেদিন ক্লাসে তার মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। প্রতিটা মিনিট যেন ঘুমন্ত মাছিকে নেড়ে দেওয়ার মতো অলসভাবে এগোচ্ছে। অবশেষে দুপুরে আখি আবিরের বন্ধুদের কাছে গেল। একটা কথা জিজ্ঞেস করব? আখির কণ্ঠ ভাঙা। বন্ধুরা তার দিকে তাকালো, কেউ যেন একটু অবাক, কেউ আবার সহানুভূতিশীল। আবির ক্যাম্পাসে আসছে না কেন? বন্ধুরা একে অপরের দিকে তাকায়। তারপর সেলিম নামের একজন বলে, আপনি জানেন না? আখি থমকে যায়। আবির রাজশাহী গেছে, কিছুদিন থাকবে, মন খারাপ ছিল। এই কথাটা শোনার পর আকি শিওর হলো যে আবির রাজশাহীতে গেছে। এটা শুনে যেন আকির ভেতরে চাবি ঘুরে গেল। ব্যথা না, ব্যথার বাইরে একটা অদ্ভুত শূন্যতা, যেন সে যেন বহুদিন ভুল করে অন্য পথে হাঁটছিল, আর আজ হঠাৎ বুঝতে পারল তার গন্তব্য আসলে কোথাও অন্য জায়গায়। সেদিন রাতে আখি নিজের রুমে ফিরে এসে দরজা বন্ধ করে দেয়। সে বিছানায় বসে দীর্ঘক্ষণ চেয়ে থাকে জানালার দিকে। বাইরে বাতাস বইছে, গাছের ডালে দোল খাচ্ছে, কিন্তু তার ভেতরে ঝড় আরও প্রবল। তার অনুভূতিটা আজ পরিষ্কার, সে আবিরকে ভালোবাসে। হ্যাঁ, এই কথাটা স্বীকারোক্তি করতে তার এতদিন লেগে গেল। হয়তো সে মনের কথা বোঝেনি, হয়তো বোঝার চেষ্টা করেনি, কিন্তু এখন সত্যিটা ঢেকে রাখার মতো শক্তি তার আর নেই। কিন্তু ভালোবাসলে হবে? সে তো ভুল করেছে, একটা ভয়ানক ভুল। কিভাবে ফিরিয়ে আনবে আবিকে? এই প্রশ্নটাকে সারা রাত জাগিয়ে রাখে। ভোর রাতের দিকে একটা সিদ্ধান্ত নেয়, সে চুপ করে বসে থাকবে না, আবিকে ফেরানোর জন্য সব কিছু করবে। পরের দিন সকালে আখি প্রথমে খুঁজে গেল সেলিম, রাইসা, খাদিজাদের। ওরা ক্যাম্পাসের সামনে বসেছিল। আখির কাছে গিয়ে দাঁড়াতেই ওরা কিছুটা অবাক হলো। তোমাদের একটু কথা আছে। আখি ধীর স্বরে বলল। ওরা চুপ করে তাকিয়ে থাকলো। আখিও অনেকক্ষণ চুপ করে তারপর হঠাৎ বলে উঠল, আমি আবিরকে মিস করছি। শুধু 3টি শব্দ, কিন্তু সেগুলো এত পরিষ্কার, এত সত্য। বন্ধুরা স্তব্ধ হয়ে যায়। রাইসা ধীরে ধীরে জিজ্ঞেস করে, আপনি কি? আখি মাথা নিচু করে বলে, হ্যাঁ, আমি আবিরকে ভালোবাসি। মুহূর্তটা ভারী, কিন্তু কয়েক সেকেন্ড পর সেলিম হেসে ওঠে হালকা করে। শেষমেশ আপনি বললেন আফু, আমরা জানতাম। আখি চোখে জল চলে আসে। আমি ওকে কষ্ট দিয়েছি, ওর নাম বলাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। খাদিজা শান্ত গলায় বলল, ভুল সবাই করে আপু, কিন্তু ভুল বুঝতে পারা সবচেয়ে বড় শক্তি। এখন যেহেতু বুঝতে পেরেছেন, তাই বিষয়টা ঠিক করা আপনারই হাতে। আখি চোখ মুছে সোজা হয়ে বসে বলে, আমি চাই তোমরা আমাকে সাহায্য করো। আমি আবিরকে ঢাকায় আনতে চাই। বলো কি করলে সে আসবে? বন্ধুরা কয়েক মিনিট আলোচনা করলো, তারপর এক সাহসী পরিকল্পনা বের হলো। রাইসা বলল, আবির আপনাকে এখনো ভালোবাসে, কিন্তু এখন সে আহত আর অভিমানী। আমরা ওকে বলবো আপনি কয়েকদিন ধরে নিখোঁজ, যোগাযোগ নেই, রুমে আপনাকে পাওয়া যাচ্ছে না। আখি অবাক হয়ে বলল, এইভাবে এতে আবির আসবে? সেলিম হেসে উত্তর দিল, আবিরের মতো ছেলের কাছে সবচেয়ে বড় উদ্বেগ আপনি ঠিক আছেন কি না। ওর সব দুর্বলতা আপনি। যদি আমরা বলি আপনি হারিয়ে গেছেন, ও কি না এসে থাকবে? আখির গলা শুকিয়ে যায়। পরিকল্পনাটি রিস্ক হলো, সত্যি কাজ করতে পারে, কিন্তু এটা মিথ্যা। আমি তো কোথাও যাচ্ছি না। আপনি কিছুদিন ফ্ল্যাটে থাকবেন না, ফোন অফ রাখবেন। আমরা সবাই দেখব আপনাকে। খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আবির দ্রুত চলে আসবে। আখি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করে, তারপর মাথা তুলে চোখে দৃঢ়তা। ঠিক আছে, এর মাধ্যমে যদি আবির ফিরে আসে আমি রাজি। আবিরের বন্ধুরা হাসলো। দীর্ঘদিন পর আখির চোখে আবার একটুখানি আশা জ্বলে উঠল। পরিকল্পনা শুরু হয়ে যায়। সেই সন্ধ্যা থেকেই রাইসা আখিকে নিজের কাজিনের ফ্ল্যাটে নিয়ে যায়, যেখানে কেউ তাকে চিনবে না। ফোন বন্ধ করে আখি বিছানায় বসে। প্রথমবার সে উপলব্ধি করে আবির তার জন্য ঠিক কতটা মূল্যবান। অপরদিকে সেলিম আর বাকিরা একসাথে বসে আবিরকে ফোন দিল।
আবির, বড় সমস্যা হয়েছে। আকি আপুকে কোথাও পাওয়া যাচ্ছে না। ওপাশে নীরবতার শব্দ শোনা যাচ্ছিল। তারপর আবিরের উদ্বিগ্ন কণ্ঠ।